আচ্ছা, আমরা এখন দেখি পূরক সেট কি। পূরক সেট হচ্ছে মনে করেন যে ইউ একটা সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট হলে, ইউ একটা কি সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট হলে এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলে। পূরক সেটকে কিন্তু বাদ বা কমপ্লিমেন্টারি অফ সেট দ্বারা কি করা হয়, প্রকাশ করা হয়। এক্সাম্পলটা ভালোভাবে দেওয়ার জন্য লিখতেছি, তোমরা খেয়াল করো। মনে করো যে সার্বিক সেটের উপাদান সংখ্যা আছে 1 3 5 7 9 11, তোমরা এটাও খেয়াল করিও। এবং এ একটি সার্বিক সেটের একটা উপসেট। কি বললাম বলতো? সার্বিক সেটের একটা উপসেট। আমরা যে এখন এর উপাদান সংখ্যা নেব, এগুলো কি আলাদা নেব না আমরা এই যে সার্বিক সেটের সদস্য সংখ্যার মধ্যে নেব? কার মধ্যে নেব রে? আমরা এখন সার্বিক সেটের উপাদান সংখ্যা বর্তমানে বিজোড় সংখ্যা নেছি। এখন আমরা একটা উপসেট তৈরি করব, তো উপসেট কি আমাদের মন মতো উপাদান সংখ্যা নিতে পারবো না এখন যে সার্বিক সেটটা নিছি সেই সেটের মধ্যে থেকে নেব? অবশ্যই এই সেটের ভিতরে যে কোনো উপাদান সংখ্যা নেব। মনে করুন নিলাম 3 আর 9, তাহলে আমার এ সেটটি হচ্ছে এই সার্বিক সেটের একটা কি উপসেট। আর তোমরা খেয়াল করো, পূরক সেট হচ্ছে, আমি যদি এখন তোমাদের বলি যে এর পূরক সেট কি হবে, পূরক সেট হচ্ছে সার্বিক সেট থেকে, এখন এর পূরক সেট হবে সার্বিক সেট থেকে আমার এই এ উপসেটের উপাদান সংখ্যাগুলোকে বাদ দিতে হবে। তোমরা একটু খেয়াল করিও, 1 3 5 7 9 11, এখান থেকে আমাদের কত আছে? 3 আর 9। তোমরা একটু ভালো করে খেয়াল করো, এর পূরক সেট এভাবে লেখা যাবে অথবা এ কমপ্লিমেন্টারি সেট লেখা যাবে। তাহলে এটার অর্থ হচ্ছে যে সার্বিক সেট আছে আমাদের, এই সার্বিক সেট থেকে এই উপসেটের উপাদান সংখ্যাগুলোকে আমাদের কি দিতে হবে? বাদ দিতে হবে। যেমন 3 3 9 9 এগুলো বাদ দিতে হবে, দিয়ে যা আছে 1 5 7 11। তোমরা কি কথাটা বুঝছো? আমাদের কি বলছে এখানে বলো তো? পূরক সেট হচ্ছে সার্বিক সেট থেকে আমরা যে উপসেটটা তৈরি করব, সেই উপসেটের উপাদান সংখ্যাগুলা সার্বিক সেটের উপাদান সংখ্যার সাথে যেগুলা মিলবে সেগুলা বাদ দিয়ে সার্বিক সেটের অবশিষ্ট উপাদানগুলা নিয়ে গঠিত সেটটাকে বলা হচ্ছে এই যে মূল সেটের কি বলতো? পূরক সেট। তোমরা কি বোঝো নাই? আরেকবার বলতে হবে? আচ্ছা, এগেন আরেকবার করতেছি, তোমরা একটু খেয়াল করো। মনে করো যে আমি আরেকটা উদাহরণ দিলাম। মনে করো যে ডি একটা সেট নেছি, আমি ভালো করে খেয়াল করো, 2 4 6 নেছি। আর ডি সেট থেকে একটা আমি উপসেট তৈরি করবো। এখন ধরো যে ডি সেট থেকে একটা উপসেট আমি এফ তৈরি করলাম। এখানে আমি নিলাম উপাদান সংখ্যা শুধুমাত্র 2 4 নিলাম। এই তোমরা একটু খেয়াল করিও, ডি হচ্ছে আমার কি এখানে সার্বিক সেট। কেন সার্বিক সেট? আমি ডি সেট থেকে একটা উপসেট তৈরি করছি 2 4। আমি যদি তোমাদের বলি যে এফ অফ হচ্ছে যে এফ বাদ বা হচ্ছে যে তোমরা এফ কমপ্লিমেন্টারি সেট নির্ণয় করো, অর্থাৎ এফ এর পূরক সেট কি? এফ এর পূরক সেট হচ্ছে ওই সার্বিক সেট থেকে আমরা এফ এর উপাদান সংখ্যাগুলোকে কি দেব? বাদ দেব। তোমরা একটু খেয়াল করো, এফ এর পূরক সেট হবে সার্বিক সেট থেকে এই এফ এর নিজের যে উপসেটের উপাদানগুলো আছে এগুলোকে কি দিতে হবে? বাদ দিতে হবে। অর্থাৎ ডি সেট ছিল কি 2 4 6, এখান থেকে আমরা এফ সেটের উপাদান সংখ্যা কি আছে? 2 4 আছে, আমরা এটাকে কি দেব? বাদ দেব। দেখো 2 আর 4 যদি বাদ দিতেছে শুধু কি থাকতেছে? 6। তাহলে এই যে এটা হচ্ছে এফ এর পূরক সেট। আমরা কি একটু বুঝছি? ওকে, তাহলে আমরা এখন পরবর্তীতে যাই যে আচ্ছা উদাহরণগুলো লিখো তোমরা, আর আমি ততক্ষণে আরেকটা সেট বোঝাই তোমাদের, পরে লিখো। এখন আমরা দেখি সেটের সংযোগ বা সংযোগ সেট কি। সংযোগ মানে কি বলতো? হ্যাঁ হ্যাঁ, যুক্ত করা। তার মানে দুইটি সেটের সকল উপাদানের সমন্বয়ে গঠিত সেটকে
সংযোগ সেট বলে। একে এই যে চিহ্নটা দ্বারা প্রকাশ করা হয়, এর মতো। একটা ব্যাপার খেয়াল করতে হবে, আমাদের এটার একটা ডাক নাম আছে। কি নাম আছে বলতো? ডাক নাম। এর ডাক নাম হচ্ছে, আচ্ছা বলতো, কার মুখ উপরের দিকে থাকে, কাপ না ক্যাপ? কাপের মুখ উপরের দিকে থাকে, এজন্য এর নাম হচ্ছে কাপ, এর ডাক নাম কাপ। তবে এর কাজ কার মতো তোমরা একটু খেয়াল করো। এর কাজ হচ্ছে লসাগুর মতো। কার মতো? লসাগুর মতো। লসাগু কি তোমরা এর আগে জানো? লসাগু তোমরা একটু খেয়াল করো যে দুইটি সেটের, তোমরা একটু খেয়াল করো যে মনে করো যে এ একটা সেট দিলাম আমরা, নতুন করে নেই, মনে করো যে 7, 10, 12 নিলাম, এবং বি একটা সেট দিলাম যেখানে আমরা দিলাম 15, তারপর 7 এবং 20। এখানে আমি দুইটি সেট লিখছি না? তোমরা একটু খেয়াল করো, সংযোগ সেট হচ্ছে দুইটি সেটের সকল উপাদানের সমন্বয়ে গঠিত সেটকে কি বলা হচ্ছে? সংযোগ সেট। অর্থাৎ আমি এখানে এ একটা সেট দিয়েছি 7, 10, 12, আর বি একটা সেট দিয়েছি 15, 7, 20। আমাদের সংযোগ সেট যদি বলে তাহলে এ ইউনিয়ন, এটার ভালো নাম হচ্ছে ইউনিয়ন। কি বললাম বলো তো? ইউনিয়ন। ঠিক আছে, ইউনিয়ন পরিষদ না, এটা ইউনিয়ন। তো এ ইউনিয়ন বি, তাহলে আমরা লিখব 7, 10, 12 ইউনিয়ন হচ্ছে যে 15, 7, 20। তাহলে এ ইউনিয়ন বি এর অর্থ কি হলো? এই দুই সেটের মধ্যে যদি কোনো উপাদানের মিল থাকে তাহলে তারা একবার আসবে, আর অমিলগুলা সবগুলা আসবে। আপনারা কি কথা শুনতেছেন? এ সেট বি সেটের মধ্যে এ ইউনিয়ন বি যদি নির্ণয় করতে বলে, তাহলে আমাদের এই দুই সেটের মধ্যে মিল উপাদানগুলো একবার নিতে হবে। যেমন 7 উভয় সেটে আছে, তাই আমরা 7 একবার নেব। আর আমরা খেয়াল করি 10 এখানে আছে, ওইখানে নাই, কিন্তু আমাদের 10 নিতে হবে। আবার 12 এখানে আছে, ওইখানে নাই, 12ও নিতে হবে। আবার খেয়াল করো 15 ওই সেটে আছে, সামনের সেটে নাই, 15ও নিতে হবে। আবার 20 ওই সেটে আছে কিন্তু প্রথম সেটে নাই, তারপর আমাদের নিতে হবে। তাহলে দেখো দুইটি সেটকে কি করলো? সংযোগ করে দিল না? আমরা কি কথাটা বুঝছি? এর কাজ হচ্ছে কিসের মতো? লসাগু এর মতো। তাহলে এর নাম হচ্ছে সেট অফ ইউনিয়ন। আর আমরা ডাক নাম, যেহেতু এই ইউটা উপরের দিকে কাপের মতো, তাই এটাকে আমরা কাপ বলি। আর একটা বিষয় খেয়াল করো, একটা বড় কাপ রাখি, ওখানে যদি উপর থেকে কিছু দিই সব কিছুই তো ধরবে, তাই না? আটকে যাবে। এখন কথা হচ্ছে এর কাজ হচ্ছে লসাগু এর মতো। তোমরা কি এক্সাম্পলটা ভালো করে বুঝছো? তাহলে আমি আরেকবার ফাইনালি বলতেছি, এই সংযোগ সেট বা সেট অফ ইউনিয়ন হচ্ছে দুইটি সেটের মধ্যে সকল উপাদান নিয়ে গঠিত সেটটাকেই সংযোগ সেট বলতেছি। যদি কোনো উপাদানের মিল থাকে তাহলে একটি আসবে, আর মিল না থাকলে সবগুলোই নিতে হবে। এটি হচ্ছে আমাদের কি সেট বলতো? সংযোগ সেট। এখন আমরা আরেকটা বিষয় খেয়াল করব, সেট সেট। তো তোমরা একটু এটা লিখে নাও, তারপরে আমরা সেট সেট আলোচনা করতেছি। ওকে, তাহলে এবারে আমরা দেখব কি সেট সেট। সেট সেট হচ্ছে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে। এই সেট সেটকে ইন্টারসেকশন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, বা সেট সেটের ইংরেজিটা হচ্ছে ইন্টারসেকশন অফ সেট। দেখো এন এর মতো এরকম চিহ্ন দ্বারা সেট সেটকে কি করা হয়? প্রকাশ করা হয়। তোমরা একটু খেয়াল করো, সেট সেটের ডাক নাম হচ্ছে ক্যাপ। মাথার যে ক্যাপ আছে, ক্যাপের মুখটা সবসময় কোন দিকে দেই? নিচের দিকে দেই। কেউ কি ক্যাপ উপর করে পরে নাকি? পরে না, সবাই নিচের দিকে পড়ে। তাই আমরা এটাকে ওর অবস্থা দেখে ওর নাম, ডাক নাম দেওয়া হয় কি বলতো? ক্যাপ। এবং এর যে কাজ, এই দুটি সেটের হচ্ছে মধ্যে সাধারণ উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে বলা হচ্ছে কি বলতো? সেট সেট। তাই এর কার্যক্রম দেখে এর নাম দেওয়া হয়েছে, এর কাজটা হচ্ছে গসাগুয়ের মতো, গসাগুয়ের মতো। যেমন তোমরা একটু দেখো এক্সাম্পল, এ সেটকে যদি আমি চিহ্নিত করি যে 20, 30 আর 50 দিয়ে, এবং বি অপর একটি সেট যার উপাদান সংখ্যা মনে করো যে 21, 32 আর মনে করো যে 50। তাহলে আমরা যদি দেই যে এ ইন্টারসেকশন বি,
তাহলে আমরা দেব 20 30 50, ইন্টারসেকশন বি হচ্ছে 21 32 50। তো আমাদের অ্যান্সার হবে এই দুইটি সেটের মধ্যে মিল উপাদান কোনটি? 50 এখানে 50 এখানে 50, তাহলে মিল উপাদান নিয়ে গঠিত সেটটা হবে আমাদের এ ইন্টারসেকশন বি। আমরা কি কথাটা বুঝছি? Yes. দুইটি সেটের মধ্যে যে সাধারণ উপাদানটা আছে সেই সাধারণ উপাদানটা নিয়ে আমাদের কি গঠিত হবে? সেট গঠিত হবে। এবং এখন আমরা দেখব নিঃছেদ সেট। যদি কারো সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারো। আমরা কি সেট বুঝছি? ওকে, এখন আমরা দেখব নিঃছেদ সেট। নিঃছেদ সেট, দেখো এই কথাটা হচ্ছে যদি দুইটি সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকে, যদি দুইটি সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকে তখন এই ধরনের সেটকে বলা হচ্ছে নিঃছেদ সেট। যদি দুইটি সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকে তাহলে তাকে নিঃছেদ সেট বলে। যেমন মনে করো যে এ একটা সেট, মনে করো যে নিলাম আমি 1 2 3, আর বি একটা সেট, মনে করো যে নিলাম 4 6 10। এই যে এ সেট এবং বি সেট, দেখো এ ইন্টারসেকশন বি যদি দেই আমরা তাহলে 1 2 3 ইন্টারসেকশন 4 6 10। আচ্ছা বলো তো এ সেট আর বি সেটের মধ্যে কি কোনো সাধারণ উপাদান আছে? নাই। যে উভয় সেটে আছে এমন কোন উপাদান আছে? নাই। তাহলে এখানে আমাদের কি সেট দ্বারা যাবে বলো তো? অরি বা ফাঁকা সেট। তাহলে এই ধরনের সেট যাদের মধ্যে কোনো কমন বা মিল উপাদান নেই, এই ধরনের সেটকে বলা হচ্ছে নিঃছেদ সেট। মানে তাদের মধ্যে কোনো সাধারণ উপাদান নেই। এখন আমরা একটু জানবো ভেন চিত্র কি। ভেন চিত্র তথ্যটা প্রদান করে বিজ্ঞানী জন ভেন। কি নাম বলতো? জন ভেন। তিনি 1834 সাল থেকে ওনার একটা ব্যাপ্তি দেওয়া হয়েছে যে জন্ম মৃত্যু সম্ভবত 1834 থেকে 1923, এই সময়কালের মধ্যে উনি ওনার জীবদ্দশায় একটা অনেকগুলো গবেষণা করেছে। তার মধ্যে ভেন চিত্র একটি। কি বললাম বলতো? ভেন চিত্র। আমরা ভেন চিত্রের ব্যাখ্যাটা, ভেন চিত্র হচ্ছে উনি অনেকগুলা ত্রিভুজ, তারপরে বৃত্ত বা আয়ত, বিভিন্ন চিত্রের মাধ্যমে সেটকে প্রকাশ করেছেন। নতুন তথ্য কিন্তু বিজ্ঞানী জন ভেন, এটা তার জীবনীকাল, তার জীবদ্দশায় তিনি এই যে সেটগুলো দেখতেছো তোমরা, বিশেষ করে সেট, নিঃছেদ সেট, এরপরে আমরা কি বললাম সংযোগ সেট, এই সেটগুলাকে উনি বিভিন্ন ধরনের চিত্রের সাহায্যে, যেমন ত্রিভুজ, বৃত্ত বা আয়ত, এই চিত্রের সাহায্যে উপস্থাপনা করেছেন। তো আমরা একটা বিষয়ে ওনার দেখি এখান থেকে, যেমন আমরা এই পাশে একটু দেখতে পাবো। আমাদের এই টপিকসটা আপাতত লাগতেছে না, তাই আমি এই টপিকসটাকে উঠে দেবো বা এটাকে উঠাতে পারি। যেমন প্রথমে আমি দেখাই তোমাদেরকে এই যে সংযোগ সেটকে উনি কিভাবে ভেন চিত্রে প্রকাশ করেছেন। সংযোগ সেটকে উনি মনে করেন যে আমরা একটা উদাহরণ একটু খেয়াল করছিলাম যে আমরা একসাথেই দেখবো সংযোগ সেট আর হচ্ছে কি সেট। সংযোগ সেট আর সেট। মনে করো যে এ সেট হচ্ছে 2 4 6 নিলাম, আর বি সেটের উপাদান আমরা নিলাম মনে করো যে এ বি, মনে করো যে সি নিলাম। উনি একটা কাজ করছেন, উনি এই সবগুলো সেটকে যাতে একত্রে বোঝা যায় এই জন্য একটা আয়ত ব্যবহার করেছেন। এবং এ সেটের উপাদান মনে করো যে একটা তথ্যে লিখছে যে এটা হচ্ছে ওনার এ সেট। এ সেটের উপাদান হচ্ছে 2 4, এখানে কমা দেওয়ার দরকার নাই, 2 4 আর কি 6। আচ্ছা বলতো এ সেট আর বি সেটের মধ্যে কোনো কমন উপাদান আছে? নাই। তাহলে উনি পাশে লিখছেন এটাকে বি সেট ধরছে, এটাকে বলছে এ বি আর সি। এই যে দেখো এ সেটের সকল উপাদানকে একটা বৃত্তের মধ্যে রাখছে এবং বি সেটের সকল উপাদানকে আরেকটা বৃত্তের মধ্যে রাখছে, কিন্তু এদের মধ্যে কোনো কমন উপাদান নেই। এই জন্য এরা শুধু পাশাপাশি অবস্থান করতেছে এবং এই দুইটা মিলি হচ্ছে তার হচ্ছে সার্বিক সেট। কি বলতো?
সার্বিক সেট। আমরা সার্বিক সেট এই দুইটাকে উপসেট ধরে একটা সেট যদি লিখি, দেখো এই দুইটার সব উপাদান যদি লিখি যে 2 4 6 আর আর কি রে এ বি সি, তাহলে আমরা একটু যদি চিন্তা করি আমাদের এ সেটে শুধু 2 4 6 আছে, বি সেটে আছে এ বি সি, এই উপাদানগুলো আছে। আর আমাদের এই সম্পূর্ণ এই দুইটা মিলিতভাবে আমাদের কোথায় ভরা আছে, এটাকে আয়তক্ষেত্রের মধ্যে অবস্থান দেওয়া হয়েছে। তাহলে এই আয়তক্ষেত্রের মধ্যে যে উপাদানগুলো আছে সবগুলো উপাদানকে একসাথে কি বলা যাবে, হচ্ছে ইউনিভার্সাল সেট বলা যাবে। দেখো এই সেট এবং এই সেট, আমি যখন তোমাদের বলবো যে আমাদের এই আয়তটার মধ্যে কি কি উপাদান আছে, তখন তোমরা বলবা এ সেট এবং বি সেটের সকল উপাদান নিয়ে এই আয়তটার মধ্যে অবস্থান করতেছে, তখন সেই সেটটাকে কি বলা হচ্ছে বলতো, সার্বিক সেট বলা হচ্ছে। আমরা এই কথাটা বুঝছি। এখন আমরা আরেকটা বিষয় দেখব যে সেটকে উনি কিভাবে প্রকাশ করলেন। এই উদাহরণটার জন্য আমরা একটু এইখানেই যাব, অবশ্য এই চিত্রের এইগুলোতেই আমি দিয়ে দিলাম যে সেট কি বলছেন উনি। সেট কিভাবে সেটটাকে প্রকাশ করছেন। সেট অর্থাৎ মনে করেন যে এই একটা সেট, আমরা সেটের যে উদাহরণ দিছি এখান থেকে আমরা দেখব যে 20 30 50, 20 30 আর 50, আর বি আর একটা সেট আছে 21 32 আর কি বলতো 50। তো উনি কি করছে, প্রথমে একটা আয়তক্ষেত্র নিছে, এর ভিতরে এ সেটের উপাদানগুলো লিখছে আগে। দেখো 20 30 50, বি সেট আর এ সেটের মধ্যে একটা উপাদান কি আছে, মিল আছে না। এইজন্য উনি দেখো এই সেটটাকে এই দিকটাকে এ ধরছে, এর উপাদান হচ্ছে মনে করেন 20 30 আর কত বলতো 50। আবার বি সেটের উপাদান কি বলতো 21 আর 32, আর আরেকটা উপাদান কোথায় 50। তাহলে তোমরা দেখো দুই এর নাম সেট কেন হইলো, এই যে দুইটি সেটের মধ্যে একটা সাধারণ উপাদান আছে। বিজ্ঞানী জন ভেন তার চিত্রের দ্বারা এটাকে সুস্পষ্ট করছে যে আসলে এই যে সাধারণ উপাদানটা পরস্পরকে কি করছে বলতো, ছেদ করছে। আমরা যখন বলবো যে এ সেটের উপাদান কি আর বি সেটের উপাদান কি, তখন আমরা খেয়াল করবো যে এ সেটের উপাদান হবে শুধুমাত্র এখানে এইটা বাদ যাবে, 20 30 আর 50 হবে। আবার যখন বি সেট ধরবো তখন এইটা রাখবো, তখন 21 32 আবার কি হচ্ছে 50, অর্থাৎ 50 হচ্ছে উভয় সেটের মধ্যবর্তী একটা কি উপাদান। তাহলে আমরা এখানে সেটকে বিজ্ঞানী জন ভেন এইভাবে প্রকাশ করছে। তোমরা কি ব্যাপারটা বুঝছো? এখন এই দুইটা সেট মিলে আবার কি বলা যাবে বলতো, এগুলোকে সার্বিক সেট বলা যাবে। এ আর বি এর উপাদান মিলি সবগুলা উপাদান মিলিত হবে সার্বিক সেট বলা যাবে। যেমন কিভাবে লেখা যাবে, সার্বিক সেটের উপাদান হবে এর উপাদান সবগুলা নিতে হবে 20 30। আচ্ছা বলো 50 কয়বার নেব, একবার নেব, কারণ দুইটারে কি সাধারণ উপাদান, আর এর উপাদান থাকতেছে 21 আর 32। তাহলে এই হচ্ছে বিজ্ঞানী জন ভেনের ভেন চিত্রের ব্যাখ্যা। তোমরা কি কোথাও বোঝো নাই? কোন দিকে? এইটা ও এটা তো 20 হবে, সরি এটা পিছিয়ে গেছিল। এর উপাদান সংখ্যা 20 30 50, ঠিক আছে। তোমাদের কোথায় সমস্যা কোনটাতে বলো তো, আবার তো একটু বুঝা গেছে? ওকে, থ্যাংক ইউ। আমরা এখন একটু পরে দেখবো যে ক্রোমোজোমটা কি। তোমরা আপাতত এটা একটু তুলে নাও, আমি মিশিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আমরা এখন দেখি ক্রোমোজোম কি। ক্রোমোজোম কথার মধ্যে মিল আছে, তোমরা একটু ভালো করে মনোযোগ দিও। ক্রম অনুযায়ী যদি আমরা জোড়া জোড়া করে লিখি, ক্রম অনুযায়ী, ক্রম মানে ধারাবাহিকতা, কি বললাম বলো তো, ধারাবাহিকতা। একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা শিওর এই ব্যাপারটা। মনে করো যে এ ব্যক্তি দৌড় প্রতিযোগিতা শুরু করছে, এর নাম হচ্ছে রহিম, আব্দুর রহিম। কি হয় বলতো, আব্দুর রহিম। এ মনে করো যে এখান থেকে এই দাগ পর্যন্ত যাবে, একই সাথে আরেক ব্যক্তি মনে করো যে দৌড় শুরু করছে, এখন দৌড় দিবে, ঠিক আছে। এর নাম মনে করো যে আব্দুল করিম। এই দুইজনে এরা হচ্ছে যে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেছে। দেখা গেল যে আব্দুর রহিম ফার্স্ট হয়েছে, প্রথম স্থান দখল করেছে, প্রথম স্থান। আর দ্বিতীয় স্থান দখল করলো কে তাহলে বলো তো, আব্দুল করিম দ্বিতীয় স্থান দখল করেছে। তো আমরা যদি এই দুইটাকে ক্রম অনুযায়ী সাজাই, তোমরা একটু ভালো করে খেয়াল করিও। দুইজন ব্যক্তি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, উপরের ব্যক্তি আর ও হচ্ছে প্রথম স্থান দখল করেছে, নিচের ব্যক্তি কে এ দ্বিতীয় স্থান দখল করেছে। এই যে তথ্যটাকে আমরা যদি ক্রমজোর আকারে লিখি, তাহলে আমাদের ক্রম অনুযায়ী কে মেধা তালিকায় প্রথম হয়েছে কে বলতো, হচ্ছে যে আর। তাহলে আমরা এটাকে ক্রমজোর দিয়ে এভাবে লিখবো যে ওর নাম ছিল আব্দুর রহিম, আব্দুর রহিম কমা
এর নাম ছিল আব্দুল করিম, এই যে কমা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেব, দিয়ে লিখবো দেখো আর কমা হচ্ছে কে। দেখো কে প্রথম হয়েছে কে আর, আর দ্বিতীয় স্থান দখল করছে কে কে। তাহলে এদেরকে ক্রম অনুযায়ী লিখলাম, বিপরীতভাবে লিখি নাই বা যে কোনোভাবে লিখি নাই, তাদেরকে একটা ক্রম অনুযায়ী লিখছি। এইভাবে ক্রম অনুযায়ী কোনো তথ্যকে জোর জোর করে লেখাটাই হচ্ছে কি বলতো ক্রম জোর। অর্থাৎ মনে করো যে এক্স ক্রম জোর ওয়াই লিখলাম সমান সমান 2,3 লিখলাম। এখানে একটা ব্যাপার আছে, ক্রমজোরের প্রথম উপাদানগুলোকে ভুজ বলে, কি বলে বলো তো ভুজ বলে, আর দ্বিতীয় উপাদানগুলোকে কোটি বলে, কি বলে কোটি বলে। তো ভালো করে মনে রাখতে পারবে না এটা, ক্রমজোরের প্রথম উপাদানকে ভুজ, দ্বিতীয় উপাদানকে কোটি বলে। এখন একটা তথ্য তোমাদের সামনে আমি উপস্থাপন করছি, এক্স কমা ওয়াই সমান সমান 2,3, এই বাম পাশেরটা ক্রমজোর, ডান পাশেরটা হচ্ছে কি ক্রমজোর। এই ক্রমজোরের তথ্য থেকে আমরা এটা বলতে পারি যে এর যদি এটা ভুজ এটা কোটি হয়, তাহলে এর ক্ষেত্রে এটা কি হবে বলতো ভুজ, আর এটা কি হবে কোটি। আর যেহেতু এই ক্রমজোর আর ওই ক্রমজোর সমান, তার মানে নিশ্চয়ই এক্স এর মান 2 হবে আর ওয়াই এর মান কি হবে 3 হবে। আমরা কি বিষয়টা অনুমান করতে পারছি? তাহলে আমরা কি বুঝলাম, ক্রম অনুযায়ী জোর আকারে প্রকাশ করাটা হচ্ছে ক্রমজোর। আর ক্রমজোরকে যদি আমরা এইভাবে সমাধানে ব্যবহার করি, যে ধরো যে x, y ক্রমজোর সমান 2,3, তার মানে বুঝতে হবে যে x এর মান অলওয়েজ 2 আর y এর মান অলওয়েজ 3 হবে। আমরা কি কখনো x এর মান 3 চিন্তা করতে পারবো না? কোন ক্রমজোরের এই উপাদানগুলো চেঞ্জ হবে না, প্রথম উপাদানকে ভুজেই বলবে, দ্বিতীয় উপাদানকে কোটেই বলবে। এখন আমরা এই ক্রমজোরের তথ্য থেকে আরেকটা বিষয় আমাদের খেয়াল করতে হবে, যে ক্রমজোরকে কিন্তু আমরা প্রথম বন্ধনীর মাধ্যমে প্রকাশ করতেছি। যদিও আমরা সেট করে আসলাম, সেটের সকল উপাদানকে আমাদের অবশ্যই দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে রাখতে হবে, কিন্তু ক্রমজোর তথ্যটা চলে আসলো, এটাকে আমরা অবশ্যই প্রথম বন্ধনীর মাধ্যমে রাখবো। আমরা এই কথা বুঝছি। এখন আমাদের আর একটা বিষয় আমাদের খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে এই কার্তেশীয় গুণজ, এই কার্তেশীয় গুণজটা হচ্ছে এটা সংজ্ঞায়িত না করে এটাকে বোঝাই ভালো হবে। এটার পার্মানেন্ট সংজ্ঞা না জেনে আমাদের হচ্ছে যে এটা মূলত কি ব্যাপার, গুণনটা কি ধরনের সেটা বুঝলেই হবে। মনে করো যে আমি একটা সেট নিলাম, সেটের উপাদান মনে করো যে 2,4 নিলাম। সহজ উদাহরণ দেওয়া সবসময় ভালো, যাতে তোমাদের বিষয়বস্তুটা মাথায় যায়। আর বি একটা সেট নিলাম, যার উপাদান সংখ্যা মনে করো যে 5,6। আমি যদি তোমাদের বলি যে এ ক্রস বি এই গুণনটা করো, এই ক্রস গুণনটার নাম হচ্ছে কার্তেশীয় গুণন। কি গুণন বলতো? কার্তেশীয় গুণন। এ ক্রস বি দুইটি সেটের মধ্যে যে গুণটা করতেছি এটাই আমাদের কার্তেশীয় গুণজ। তোমরা একটু খেয়াল করো, তাহলে এ সেটের উপাদান হচ্ছে 2,4 কার্তেশীয় গুণজ, বি সেটের উপাদান হচ্ছে 5,6। এই গুণনের একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই নির্দিষ্ট নিয়মটা হচ্ছে ক্রম আকারে। কি আকারে বলতো? ক্রম মানে ধারাবাহিকতা বা ধারাবাহিকভাবে। তোমরা স্পষ্টভাবে খেয়াল করো, এই 2 এর সাথে একবার 5 গুণ হবে আগে। তোমরা কি দেখতেছো বোর্ডে? কার্তেশীয় গুণজ এর ক্রম অনুযায়ী গুণ হবে কিভাবে? 2 এর সাথে 5 একবার। তাহলে দেখো 2,5। আবার খেয়াল করো 2 এর সাথে 6 একবার, তাহলে লেখা যাবে 2,6। আমরা কি দেখছি? এখন আরেকটু খেয়াল করো, 4 দ্বারা একবার 5 গুণ হবে, তাহলে 4,5। আবার খেয়াল করো 4 দ্বারা 6 গুণ হবে, 4,6। এটাকে আমরা দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করে রাখবো। তাহলে স্পষ্ট দেখলাম কার্তেশীয় গুণজের একটার সাথে আরেকটা ধারাবাহিকভাবে গুণ হচ্ছে, এবং এটাকে আমরা জোর জোর আকারে লিখতেছি, ক্রমজোর আকারে লিখতেছি। আমরা কি ভালো করে খেয়াল করছি যে এ সেটের উপাদানগুলো সবসময় ভুজেই ছিল? ভালো করে খেয়াল করো, এ সেটের উপাদানগুলো সবসময় কোথায় ছিল? ভুজে ছিল। দেখো 2,5 আবার 2,6 এটা গেল। তাহলে দেখো তো এখানে 2 ভুজ, আবার এখানে 2 ভুজ। আবার দেখো 4 দ্বারা যখন 5 দিলাম একবার, আবার 4 দ্বারা একবার 6, তাহলে এখানে 4 ভুজ, এখানে 4 গুলা ভুজ। তার মানে আমরা একটা বিষয় বুঝলাম যে কার্তেশীয় গুণজের প্রথম উপাদান যেগুলো আসবে সবগুলো হচ্ছে প্রথম সেটের উপাদান হবে। কার্তেশীয় গুণজের সময় যে ক্রমজোরগুলো আসবে তার যে দ্বিতীয় উপাদানগুলো অবশ্যই দ্বিতীয় সেট থেকে নিতে হবে, বা দ্বিতীয় সেটের আসবে। আমরা এই কথাটা বুঝছি। এই হচ্ছে কার্তেশীয় গুণজ এবং ক্রমজোর। আর একটা ব্যাপার আমি আরেকটু উল্লেখ করব, এখানে ভেন চিত্রটা উল্লেখ করার সময়
আমরা এ সেট দেখছি 2 4 6, বি সেট দেখছি এ বি সি। বিজ্ঞানী জন ভেন এই সেটগুলোকে এভাবে চিত্রের সাহায্যে উপস্থাপনা করেছেন। তবে এখানে যে আমি এক্সাম্পলটা একটু আগে দিছি, এই এক্সাম্পলটা আমাদের নিচ্ছেদ সেটেরও হবে। নিচ্ছেদ সেট কেন? আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে দুইটি সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান নেই, তাই এই এক্সাম্পলটা আমাদের নিচ্ছেদ সেটের মধ্যেও পড়ে। তোমরা এই কথাটা বুঝছো এখন? তো যাই হোক, তোমরা ভালো থাকবে এবং এই সেটের এই বেসিক তথ্যগুলো ভালোভাবে আরেকটু রিভিশন দেবে। এরপরে আমরা সেটের মূল পাঠ্য বইয়ের অঙ্কে যাব। ধন্যবাদ, তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আল্লাহ